ফাফ ডু প্লেসি যেহেতু আরসিবির অধিনায়ক থাকছে না এবং শেষ পর্যন্ত যদি এরকম সিদ্ধান্ত আরসিবি নেয় ফাফ ডু প্লেসিকে ছেড়ে দেয় আরসিবি, সেক্ষেত্রে কিন্তু আরসিবি বড় ভুল করবে। তবে আরসিবি ছাড়বে না ফাফ ডু প্লেসি, এইটুকু আমি শিওর। তবে যদি ছেড়ে দেয় অন্য কোনো দলে যায়, অন্য কোনো দলে লাভবান হবে। তার এক্সপিরিয়েন্স বেশি রয়েছে, টি20তে প্রচুর ম্যাচ খেলে, প্রচুর অভিজ্ঞতা রয়েছে, সে খেললে ভালো। আর যদি সে না খেলে সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বে আরসিবি। এবার তবে দেখা যাক এখন আরসিবি সমস্যায় পড়ে নাকি তাকে রেখে দেয়, কি করে। দীনেশ কার্তিক মেন্টর হিসেবে কীরকম সাকসেসফুল হয় নাকি সেটা দেখতে হবে। প্লেয়ার হিসেবে অতটা সাকসেসফুল হতে পারেনি, তবে কমেন্ট্রিটা ভালো করে দীনেশ কার্তিক। তবে এবার মেন্টর কেমন করে সেটা দেখতে হবে। ফিনিশিংও ভালো করেছে দীনেশ কার্তিকের আগে টি20তে। নিদাহাস ট্রফির ফাইনালের হিরো সে দীনেশ কার্তিক। ওই ম্যাচটা এখনও দেখলে মনে পড়ে যে ওই ম্যাচটা ভারত জিততেই পারতো না। 5 রান বাকি ছিল, সেখান থেকে ছক্কা মেরে রুবেল হোসেনের বলে ম্যাচ জিতিয়েছিল, রুবেল না সৌম্য সরকারের বলে ম্যাচ জিতিয়েছিল দীনেশ কার্তিক। অনবদ্য খেলেছিল। তারপরেই তো কলকাতার অধিনায়ক হয়েছিল দীনেশ কার্তিক। তারপরে কলকাতার হয়ে বেশ কয়েক বছর খেলেছিল। তারপর আরসিবিতে গেল। আরসিবিতে আগে 5.5 কোটি টাকাতে কিনেছিল। উইকেট কিপার হিসেবে ভালো পারফরমেন্সও করেছিল, ফিনিশ করেছিল ম্যাচ। তারপর সুন্দরভাবে অবসর নিয়ে নিল। অনেকে এরকমও রয়েছে, এরকম পরিমাণ কম, যারা ধোনিকে পছন্দ করে না কিন্তু দীনেশ কার্তিককে পছন্দ করে শুধুমাত্র কেকেআরে খেলতে বলে। অনেকে আবার কেকেআরের প্লেয়ারদের একটু বেশি পছন্দ করে। আমার যেমন কেকেআরের প্লেয়ারদেরই বেশি পছন্দ এরকম না, আমার বিরাট কোহলি, রোহিত শর্মাকেও ভালো লাগে, যশস্বী জয়সওয়ালকেও ভালো লাগে, আর কেকেআরের প্লেয়ারদের ভালো লাগে। এবার অনেকে বলতে পারে কেকেআরের প্লেয়াররা একটু হৃদয় বেশি থেকে যায় বা একটু মনে বেশি থাকে, সেটা হতে পারে। সেটা একটু মানে সবসময় মনে থেকে যায়, যে কেকেআরে খেলে যায় মানে তাকে সবসময় কেকেআর প্লেয়ার, কেকেআর প্লেয়ার মনে করে, একটা ইমোশান জড়িয়ে থাকে, সেটা বলতে পারে। বাট ওই ইন্ডিয়ার প্লেয়ারের থেকে কেকেআর প্লেয়ার বেশি ভালো লাগে, এটা আমি কখনোই বলবো না। তবে ভালো লাগে কেকেআর প্লেয়ারদের, অবশ্যই ভালো লাগবে না কেন। চেন্নাই যারা প্লেয়ার, চেন্নাইয়ের প্লেয়ারদের কি ভালো লাগে না? যারা মানে অনেকে ভারতকে সাপোর্ট করে, অনেকে যারা ভারতীয় চেন্নাইকে সাপোর্ট করে তাদের। আর কেকেআর সব কিছু ভালো প্লেয়ার কিনতেও চলেছে, ভালো সেরা প্লেয়ারদের কিছু কিনবে, আবার কিছু প্লেয়ারদের হয়তো ছেড়ে দেবে, সেখান থেকেও কিছু কম টাকায় প্লেয়ার কিনবে, আবার হয়তো ইন্ডিয়ান প্লেয়ার কিছু থাকবে সেগুলো কিনবে। তিলক বর্মাকেও যদি অন্য কোনো, এই যে তিলক বর্মাকে তো মুম্বাই ছাড়বে, যদি কোনো কারণে ভেঙ্কটেশ্বরকে না পায়, নীতিশ সেনাকে না পায়, রাহুল ত্রিপাঠীকে ছাড়লো না, বা তিলক বর্মাকে ছাড়লো, তিলক বর্মাকে কলকাতা নেওয়ার চেষ্টা করতে পারে। এরকম ধরনের প্লেয়ার যারা মিডিল অর্ডার, সব দলে কিন্তু ছাড়বে। যেমন তিলক বর্মাকে, তারপরে ঈশান কিষানকে ছাড়তে হবে, যে মিডিল অর্ডারও খেলতে পারে, ওপেনও করতে পারে, তারপর ভেঙ্কটেশ্বর। তবে কেকেআরের প্লেয়ারদের চাহিদাটা বেশি থাকবে, তার কারণ মানে যেহেতু তারা চ্যাম্পিয়ন হয়েছে এই জন্য তাদের চাহিদা বেশি থাকবে। নীতিশ সেনার চাহিদা আগেও বেশি ছিল, এখনও বেশি থাকবে। তবে নীতিশ সেনা থেকে ভেঙ্কটেশ্বর বেটার, ভেঙ্কটেশ্বর অলরাউন্ডার বলে। তবে যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ার রয়েছে এই জন্য অলরাউন্ডারের ভূমিকা সেরকম একটা দেখা যাবে না, ওই জন্য মানে খেলাটা দেখে মজা আসে না ওই আগে যেটা ছিল। তবে এরকম খেলায় নিয়মটা করতে পারতো, কোনো প্লেয়ার যদি চোট পেয়ে যায় তার পরিবর্তে একটা প্লেয়ার নামতে পারবে, এরকম যদি থাকতো সেটা ভালো হতো। মাথায় চোট পেলে নামতে পারবে, না হলে করতে পারবে না, অসুবিধা, বা ব্যাট করতে পারবে না, এটা ভালো লাগে না। ওই নিয়মটা পরিবর্তন করা উচিত। আর আইপিএলে কী কী হতে চলেছে, কটা থাকবে, কটা প্লেয়ার রিটেন করা যাবে, কী কী রিটেনশনের পদ্ধতি, সব বিস্তারিত ডিটেলসে একদম মানে ফাইনাল এটা ডিসিশন নেবে বিসিসিআই সামনের সপ্তাহে, সেটা আমি জানতে পারলে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর তোমরা কোন প্লেয়ারকে চাও দলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কে কোন দলকে সাপোর্ট করে সেটা কমেন্ট বক্সে জানিও। আর গ্লেন ম্যাক্সওয়েলকে যেহেতু আরসিবি ছাড়বে, গ্লেন ম্যাক্সওয়েল অন্য দলে গেলে সেখানে যে চমকপ্রদ পারফরমেন্স করবে, চেন্নাইতেও যেতে পারে, মুম্বাইতে খেলেছে ম্যাক্সওয়েল, মুম্বাইতেও যেতে পারে। ম্যাক্সওয়েল একটা ভালো অপশান। ম্যাক্সওয়েলের যেদিন দিন হবে ম্যাক্সওয়েলকে আটকানো কঠিন, সেটা ওয়ানডে ম্যাচ হোক, টেস্ট ম্যাচ হোক, টি20 ম্যাচ হোক, সব ম্যাচেই। আর ম্যাক্সওয়েল যে ম্যাচে খেলতে পারবে না সে ম্যাচে ধারাবাহিকভাবে খেলতে পারবে না, মানে কোনো নির্ভরযোগ্যতা নেই যে ধারাবাহিকভাবে আমি খেলে দিই, সেরকম ধারাবাহিকতা নেই। এটাই হলো ম্যাক্সওয়েলের সমস্যা। যদি ধারাবাহিকতা থাকতো অনেকটা রাসেলের মতো, অসম্ভবকে সম্ভব করতে পারে, মানে যা খেলে ম্যাক্সওয়েলের খেলা আমার ভালোই লাগে, বাজে লাগে না। একবার খেললে কিন্তু সে বাজে প্লেয়ার হয়ে যায় না, সে ভালো প্লেয়ার, দানবীয় প্লেয়ার। তবে কোনো বোলারের এগেনস্টে খেলতে ভয় পায় না, তবে বুমরার এগেনস্টে পারে না। বুমরার এগেনস্টে একমাত্র এবি ডিভিলিয়ার্স ভালো খেলতো, আর কোনো ব্যাটসম্যান সেইভাবে খেলতে পারে না। বিরাট কোহলি তাও আউট হয়, তাও খারাপ খেলে না, বিরাট কোহলি তাও চলে। বিরাট কোহলি এবিডি এই দুজনে একটু বুমরার বিরুদ্ধে ভালো খেলে, আর কেউ মনে হয় ভালো, আর হাসিম আমলা ভালো খেলছিল বুমরাকে ফার্স্ট 2018 সালে, তারপর তো অবসর নিয়ে নিয়েছে।
আসিফ আমলা। এবি ডিভিলিয়ার্স এসে মানে মানে বিভিন্ন ধরনের শট খেলতো, তো ভালোই লাগতো। এবি ডিভিলিয়ার্সের জন্য অনেকে হয়তো আরসিবিকে সাপোর্ট করতো বা আরসিবিকে ভালোবাসতো, এরকম কিন্তু হয়েছে। দেখা যাক কোন কোন প্লেয়ারদের কেনে, কোন কোন প্লেয়ার রিটেন করে, কোন কোন প্লেয়ারদের নেওয়া হয়। ইয়াস দোয়েল এই বোলারটা কিন্তু মোটামুটি ভালোই বল করেছিল। ইয়াস দোয়েল যখন 5 বলে 5টা ছক্কা খেয়েছিল রিঙ্কু সিংয়ের কাছে, অনেকে কিন্তু তাকে সমর্থন করেছিল, অনেকে তাকে ট্রলও করেছিল, অনেকে প্রচুর ট্রল করেছিল ইয়াস দোয়েলকে, এবং ইয়াস দোয়েল বাজে বল করেছিল। তারপর তো আরসিবি তাকে কিনেছিল অনেক টাকা দিয়ে, কিন্তু অনেক টাকা দিয়ে কেনার পর সেখানেও ট্রল হয়েছিল। তারপরে কিন্তু মোটামুটি যখন ভালো পারফরমেন্স করেছিল সে কিন্তু ট্রল হয়নি, তখন কিন্তু বিরাট কোহলি তাকে সমর্থন করেছিল। ইয়াস দোয়েলকে বলেছিল, ইয়াস দোয়েল বলেছেন, বিরাট কোহলি আমাকে বলেছিলেন আমি আপনাকে পুরো মৌসুমে সমর্থন করব, আপনি মনে করবেন না যে আপনি একটি নতুন জায়গায় এসেছেন, এবং তিনি আমাকে পুরোপুরি সমর্থন করেছিলেন। বিরাট এমন স্বাস্থ্যকর উপায়ে তরুণদের সাথে কথা বলেন। আর ধ্রুব জুড়েল বলেছেন, বিরাট ভাইয়া সবসময় ক্রিকেটে আধিপত্য বিস্তার করেছে, এটি খুবই অনুপ্রেরণামূলক, তাই আমি এই জিনিসটি শেখার চেষ্টা করব, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। স্টিভ স্মিথ বলেছেন, আমার অবসরের কোনো পরিকল্পনা নেই, আমি বর্ডার গাভাস্কার ট্রফির জন্য অপেক্ষা করছি। ভারত একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে, তারা খুব ভালো দল, আমরা তো সেরা টেস্ট দল পৃথিবীতে। আর স্টিভ স্মিথ ওপেন করবে না 3 নম্বরে বা 4 নম্বরে খেলবে সেটা দেখতে হবে। ওপেন মাঝে করছিল, কিন্তু এখন আবার ওপেন করবে না 3-4 নম্বরে খেলবে সেটা দেখতে হবে। মান্নাস লাবুসানে 3 নম্বরে খেলছিল। সচিন তেন্ডুলকর বলেছেন, রোহিত শর্মার ব্যাটিং খুব আকর্ষণীয়, শ্রীলঙ্কা সিরিজে ব্যাটিং কঠিন ছিল, কিন্তু রোহিত শর্মার জন্য নয়, সে সত্যি ভালো খেলেছে, তার স্বাভাবিক ব্যাটিং সুইং এবং অলস নমনীয়তা আশ্চর্যজনক, এটি রোহিত শর্মার সৌন্দর্য। রোহিত শর্মা এবং বিরাট কোহলি খুব বেশি অনুশীলন ম্যাচ ছাড়াই টেস্ট সিরিজে খেলবেন। যখন দীর্ঘ ব্যবধান থাকে তখন পেশিতে স্মৃতি কিছুটা দুর্বল হয়ে যায় এবং আগের থেকে উচ্চমানে ফিরে আসা সম্ভব নয়। ধ্রুব জুড়েল বলেছেন, রোহিত ভাই খুব চিল, তিনি আপনার মতো সিনিয়র বা জুনিয়র নন, তিনি সর্বদা খুব সাধারণভাবে কথা বলেন। আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে আসুন, আমার কোনো সমস্যা নেই, তিনি স্বাভাবিক আপনাকে তৈরি করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই ধ্রুব জুড়ে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিল, আদৌ রাজস্থান রয়্যালসের হয়ে এরপরে খেলতে পারবে নাকি ঠিক নেই। অন্য দলের হয়ে খেলতেও পারে, রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে পারে, কলকাতার হয়ে খেলতে পারে, তবে কলকাতা আর শিখর ভরতকে নেবে না, শিখর ভরতকে একেবারে পুরোপুরি বাদ দিয়ে দেবে। শিখর ভরত আনফল থেকে যেতে পারে, শিখর ভরতকে হয়তো কেউ নেবেই না। ঋদ্ধিমান শাহকে ছেড়ে দেওয়া হতে পারে। ঋদ্ধিমান শাহ কোন দলে যায় এটা দেখতে হবে। ঋদ্ধিমান শাহকে আদৌ গুজরাট আবার রিটেন করে নেয় নাকি অন্য কোনো প্লেয়ার রিটেন করে নেয় সেটা দেখতে হবে। রাশিদ খানকে হয়তো রিটেন করে নিতে পারে, শুভমান গিলকে রিটেন করে নিতে পারে, সাই সুদর্শনকে রিটেন করে নিতে পারে, রাহুল তিয়াতিয়া অন্য দলে যেতেও পারে, আবার হয়তো গুজরাট টাইটান্সে নিয়ে নিল পুনরায় ব্যাক করে, সেটা হতেই পারে। পুরনো অনেক প্লেয়ার থাকে, পুরনো প্লেয়ারদের কিনে নেয়, সেরকম হতে পারে। সেরকম আবার একজনের প্লেয়ারের পরিবর্তে আর একজন প্লেয়ার, যেমন হার্দিক পান্ডের পরিবর্তে যেরকম এসেছিল ক্যামেরন গ্রিন, ওরকম হতে পারে। আর হার্দিক পান্ডিয়া তো মুম্বাইতেই থাকছে, রোহিত শর্মা হয়তো মুম্বাইতে থাকবে না, সূর্যকুমার যাদব হয়তো অধিনায়ক হতে পারে। বেশিরভাগ প্লেয়ারই চাচ্ছে রোহিত শর্মা অধিনায়ক, এই সূর্যকুমার যাদব অধিনায়ক হোক, এটা রোহিত শর্মা নিজেও চায়। আর হার্দিক পান্ডিয়াকে সত্যি কথা বলতে কেউ পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে মেনে নিতে পারে না। মোহাম্মদ নবী, তারপরে আফগানিস্তানের যেসব প্লেয়াররা, এরাও কিন্তু আইপিএলে অংশগ্রহণ করে, দিন দিন আরও কিন্তু এদের সংখ্যা বাড়তে থাকে। তার মানে আইপিএলে নিশ্চয়ই জনপ্রিয়তা আছে বলেই বাড়ে। আর MS ধোনি তো শোনা যাচ্ছে খেলবে নাকি পরের বারের আইপিএলও। এবার কীভাবে খেলবে সেটা জানা নেই, বাট খেলবে এটুকু আমি শিওর। এবং খেললে সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে, মানে ওই দলের চেন্নাইয়েরই সুবিধা হবে। চেন্নাইয়ের যেহেতু সে খেলবে, বা যদি সে না খেলে সেক্ষেত্রে চেন্নাইয়ের অসুবিধা। বুদ্ধিগুলো দিতে পারবে না, প্ল্যানগুলো তো সব MS ধোনি করে। MS ধোনি প্ল্যান করে যায়, বলে দেয়, তারপরে প্ল্যান অনুযায়ী কাজটা করে ঋতুরাজ গাইকোয়াড়। তারপর প্লেয়ার চেঞ্জ করা, প্লেয়ারদের তুলে নিয়ে আসা, সবই চেঞ্জ। প্লেইং 11 কেমন তৈরি করতে হবে, প্লেইং 11-এ কারে রাখতে হবে। আর দীপক চার একটা ভালো অপশান হতে পারে। দীপক চারকে হয়তো কম টাকায় কিনতে চাইবে চেন্নাই, অন্যান্য দলও চাইবে, RCBও চাইবে, কলকাতাও চাইবে, অন্যান্য, তবে কলকাতার থেকে RCB বেশি চাইবে, তার কারণ RCBর ওরকম টাইপের বোলার দরকার। আর শার্দুল ঠাকুর যে দলে রয়েছে, শার্দুল ঠাকুর কোন দলে ছিল,
সিএসকে দলে ছিল, যদি কোনো ভালো বোলার পেয়ে যায় তাহলে শার্দুলকে নেবেন। এবার যদি কোনো ভালো বোলার না পায় তাহলে শার্দুলকে আবার পুনরায় নিতে পারে চেন্নাই সুপার কিংস। আর রাজস্থান রয়্যালসও শার্দুল ঠাকুরকে নিতে পারে, অথবা লখনৌ সুপার জায়ান্টসও শার্দুল ঠাকুরকে নিতে পারে। ওই টাইপের প্লেয়ারদের একটু বেশি নিতে পছন্দ করে, তার কারণ ইয়াশ ঠাকুর, যুজবের সিং একই ধরনের প্রায় প্লেয়ার, তো একই ধরনের ডানাতে পেসার। এইসব ইয়াশ ঠাকুর, যুজবের সিং একজন অতটা ভালো না, খালিল আহমেদ একজনও ভালো না, মানে কোয়ালিটি যে ফাস্ট বোলার না। আর ভুবনেশ্বর কুমারকে পুনরায় ব্যাক করাই নিতে পারে, হয়তো টি নটরাজনকেও হয়তো পুনরায় ব্যাক করাতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। এখন সেই অবধি দেখা যাক 2025 আইপিএল নিলামে কী হয়। 2025 আইপিএল নিলামে কী হতে চলেছে সেগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব, বিস্তারিত সব আপডেট দেওয়ার চেষ্টা করবো। কী হতে চলেছে এখন সেটাই দেখতে হবে, তবে যা হোক তাই হতে পারে। মিডল অর্ডার ব্যাটসম্যানরা বেশি দাম পাবে, বোলাররাও বেশি দাম পেতে পারে। আর ইম্প্যাক্ট প্লেয়ারের রুল যেহেতু চলে এসেছে, অলরাউন্ডার সেরকম বেশি দাম পাবে না, মোটামুটি দাম পাবে, খুব কম দাম পাবে না, মোটামুটি দাম পাবে প্রায়। আসল নিলামের স্ট্র্যাটেজি হলো দিল্লি যেটা করে, দিল্লি করে কি ওই প্লেয়ারকে নেবে না, কিন্তু দামটা বাড়ানোর জন্য কল করা শুরু করে দেয়। কল করা শুরু করতে করতে অনেক আবার দল ভাবে কি যে এই প্লেয়ারের যখন দামটা হচ্ছে তার মানে প্লেয়ারটা ভালো, আমিও ডাকি, শেষ পর্যন্ত পেলে পাবো, না পেলে না পাবো, আর নেওয়ার চেষ্টাও করবো। এর জন্য তারপর দিল্লি দামটা বাড়িয়ে দিয়ে তারপর কিন্তু আর নেয় না। দিল্লি শুরুটা করবে যে আমি নেবই, তারপরে নেয় না। মুম্বাই এরকম করে না, দিল্লির স্ট্র্যাটেজিটা এরকম, মানে দিল্লি যাবে ওরকম বেশি দাম অবধি যাবে, যে শেষ অবধি নেবে না, অন্য কোনো দল নিতেই হবে অত টাকা দিয়ে। যে কোনো দলের, হয় পাঞ্জাব নয় রাজস্থান, দেখে যে কোন দলের টাকা বেশি রয়েছে সে দল নিয়ে নেবে শেষ পর্যন্ত গিয়ে। ওরা জানেই যে ওরকমভাবে নেবে, ওটাই হলো স্ট্র্যাটেজি, ওটা হলো নিলামের আসল স্ট্র্যাটেজি। দারুণ, ওদের টাকা ফুরিয়ে গেল, ওদের কাছে টাকাটা থাকলো, পরে যে অন্য কোনো প্লেয়ার আসলো তারা কিনে নিল, আদৌ ওই প্লেয়ারকে নেওয়ার ইচ্ছাই নেই কিন্তু ডেকে গেল ফল। বিসিসিআই 2023 আইপিএল থেকে 5,000 কোটি টাকা বেশি আয় করেছে। এটি আইপিএল 2022 মরশুম থেকে 116% বৃদ্ধি পেয়েছে। আর আইপিএল 2023 থেকে মোট আয় 11,769 কোটি টাকা। রিকি পন্টিং গত 5 থেকে 6 বছরে ক্রিকেটের সেরা মাল্টি ফরম্যাটের বোলার হিসেবে জসপ্রীত বুমরাকে বেছে নিয়েছেন। আর মহিলাদের টি-20 বিশ্বকাপ 2024 বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে স্থানান্তরিত করা হতে পারে। আর 2024 টি-20 বিশ্বকাপে পিচ রেটিং সাউথ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার মধ্যে যে ম্যাচটা হয়েছিল, ওই ম্যাচে পিচ রেটিং দেওয়া হয়েছে অসন্তোষজনক, মানে ওই পিচের পিচ ঠিক ছিল না, ওই ম্যাচের পিচ ঠিক ছিল না। ভারত বনাম আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচও অসন্তোষজনক, তার কারণ রান কম হয়েছিল, এই জন্য অসন্তোষজনক, পিচ জঘন্য ছিল। এবং ওই টি-20 ওয়ার্ল্ড কাপটা ওই জায়গায় করার পর একেবারে ম্যাচটা দেখে মজা আসেনি। ওয়েস্ট ইন্ডিজে তাও ঠিকঠাক হয়েছিল, এরপর থেকে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ যখন হবে বা অন্য কোনো ওয়ার্ল্ড কাপ হবে তখন ওই সব জায়গায় আর দেওয়া হবে না ম্যাচ। আর আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যে সেমিফাইনাল ম্যাচে অসন্তোষজনক। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে সেমিফাইনাল ম্যাচ হয়েছিল সেটা আবার সন্তোষজনক। আর ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ফাইনাল ম্যাচের যে পিচটা ছিল সেটা খুব ভালো পিচ ছিল, ওইখানে ভারত মিরাক্কেল দিয়ে জিতেছিল। না হলে 30 বলে 30 রান, ওখান থেকে হার্দিক পান্ডিয়া প্রথমে আউট করলো ওই হেনরি ক্লাসেনকে, পরে আবার মিলারকে লাস্ট ওভারে, তারপরে আর্শদীপ সিং, বুমরা মাঝখানে দুবার অসাধারণ বল করে দিল। ওই জায়গাটা একদম দারুণ ক্যাপ্টেন্সি করেছিল রোহিত শর্মা, বোলাররাও ভালো করেছিল। ওই মুহূর্তটা বারবার মনে পড়ে, ওই মুহূর্তটা ভারত যখন বিশ্বকাপ জিতলো, 2024 টি-20 বিশ্বকাপ জিতলো, হারতে 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 অবশেষে কিন্তু জিতেছিল। আর 1 ডিসেম্বর 2024 থেকে আইসিসির নতুন চেয়ারম্যান, আইসিসি নিশ্চিত করেছে যে গ্রেগ বার্কলে তার মেয়াদ নভেম্বরে শেষ হওয়ার কারণে পদত্যাগ করবে। গৌতম গম্ভীর আন্তর্জাতিক ক্রিকেটে তার সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন, যাদের বিরুদ্ধে খেলেছেন গিলক্রিস্ট, হেডেন, এবি ডেভিলিয়ার্স, ব্রায়ান লারা, সাইমন্স, তারপর এনজামামুল হক, রাজ্জাক, মুধায়া মুরলীধরন, শোয়েব আখতার, মর্নে মর্কেল, ফ্লিনটপ। গৌতম গম্ভীরের এই হলো একাদশ, যেখানে সচিন তেন্ডুলকার, MS ধোনি, বিরাট কোহলি, ভারতের কেউ নেই, ভারতের জাহির খান, কোনো প্লেয়ার নেই। বিদেশি প্লেয়ারদের দিয়ে কিন্তু দলটা তৈরি করেছে সে, দলটা ভালো হয়েছে, তবে ভারতের সচিন তেন্ডুলকারকে রাখতেই পারত। মানে ভারতের প্লেয়ারদের থেকে বিদেশি প্লেয়ারদের বেশি পছন্দ গৌতম গম্ভীরের, এই জন্য কিন্তু প্লেইং 11টা এরকম তৈরি করেছে।